গত শুক্রবার লন্ডনে অনুষ্ঠিত হয়েছে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক। 1-to-1 এই বৈঠকটি সমাপ্ত হলেও বৈঠকের রেশ রাজনৈতিক অঙ্গনে লক্ষ্য করা যাচ্ছে। এখনো বৈঠককে কেন্দ্র করে নানামুখী আলোচনা চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক জটিলতার অবসান হয়েছে, স্বস্তি ফিরেছে বিএনপি শিবিরেও। যদিও এ বৈঠককে অনেকেই নানামুখী প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং অনেকে হতাশা প্রকাশ করছেন। কিন্তু লন্ডন বৈঠক সমাপ্ত হলো, রাজনৈতিক অঙ্গনে স্বস্তি কতটা ফিরল, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। সেই সঙ্গে আরও আছেন মোশাররফ আহমেদ ঠাকুর, রাজনীতি বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম লন্ডন বৈঠক প্রসঙ্গে, বৈঠকটি শেষ হয়েছে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে রেশ রয়ে গেছে। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। সহ আলোচক মোশাররফ ঠাকুর, আপনারা জানেন যে আমাদের গণফোরামের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং সংগঠক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান সহ সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নেতৃত্বের ভূমিকা। গত ১৫ বছরও লড়াই সংগ্রামে তিনি রাষ্ট্রপতি ছিলেন। তার এই মৃত্যুতে একটা রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা গণফোরাম হিসাবে আমরা একজন অভিভাবককে হারালাম। আপনার মাধ্যমে, দেশ টিভির মাধ্যমে আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি, তার প্রতি শ্রদ্ধা জানাই এবং দেশবাসীকে আহ্বান জানাবো যে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য, যাতে এই শোককে শক্তিতে আমরা পরিণত করতে পারি। রাজনৈতিক অঙ্গনে আমাদের যে সক্রিয় ভূমিকা গত ১৫ বছরের, সেই ভূমিকাটা যেন আমাদের অব্যাহত রাখতে পারি। আপনি যে প্রসঙ্গটা আজকে টেনে এনেছেন, ইতিমধ্যে কয়েকটা দিন পার হয়ে গেছে এবং সেই বৈঠকে যারা অংশগ্রহণ করেছিল, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও সেই বৈঠকে গিয়ে আমরা দেখেছি 1-to-1 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হ্যাঁ, উনি নিজেও ফিরে আসছেন, তার বক্তব্য আমরা দেখেছি। তবে যে যাই বলুক, কিন্তু এই বৈঠকের পরও আপনারা বলছেন স্বস্তি ফিরে এসেছে। আমার দৃষ্টিতে কিন্তু স্বস্তি ফিরে আসে নাই। স্বস্তিটা এখনো মনে হচ্ছে যেন শীতল অবস্থার মধ্যে আসে, সেটার কোনো উষ্ণতা আমি দেখতে পাচ্ছি না। কারণ এটাকে নিয়েও নানানভাবে আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা আমাদের আন্দোলনে একসাথে আমরা ছিলাম, তারা এটা নিয়ে নানা রকমের হিসাব নিকাশ করছে যে কে এগিয়ে গেল। এখন রাজনীতিতে তো পিছানো বা এগিয়ে যাওয়ার প্রশ্নটা হয়তো তার কার্যক্রমের মধ্য দিয়ে, এবং এই প্রশ্নটিও সামনে এসেছে যে বল এখন কার কোর্টে, সরকার না বিএনপি। তো একটা বৈঠকের মধ্য দিয়ে যদি মনে করা হয় যে বিএনপি অনেক দূর এগিয়ে গেছে বা বিএনপি একটা বিরাট জয়ের কাছাকাছি পৌঁছে গেছে, আমার মনে হয় এটা সঠিক না আর কি। আর ইউনূস সাহেব তো মিটিং তো করবে না কেন? কারণ যে দলের শীর্ষ নেতা প্রবাসে অবস্থান করে একটি দলকে এইভাবে ঐক্যবদ্ধ রেখেছে, এটা তো হাসিনা তো চেষ্টা করেছিল এই দলটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য, নানানভাবে লোভ লালসা, পদ পদবি, কিনা ব্যবসা বাণিজ্য। এবং বিএনপির একটা চারিত্রিক পরিবর্তন রাজনৈতিকভাবে তিনি করতে পেরেছেন। একটা গণমুখী চরিত্র, সংগ্রামী এবং গণমানুষের পক্ষে কথা বলা একজাক রাজনৈতিক নেতাকর্মী তিনি সৃষ্টি করেছেন এবং আমরা এটা সহযোগী হিসাবে একসাথে কাজ করেছি। সুতরাং এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ যে আবহাওয়া সৃষ্টি হয়েছে, সেটাকে কেন আমরা বিতর্ক
দরকার। এই বৈঠক কি বেশিরভাগ মানুষ ইতিবাচক ভাবে নিলেও আমরা দেখছি কেউ কেউ আবার নেতিবাচক ভাবেও নিচ্ছে। দুই একটা রাজনৈতিক দল বা বিশেষ করে যৌথ বিবৃতির বিষয়টি সামনে আনা হচ্ছে। তো যৌথ বিবৃতি তো আমরা সব সময় দিই, যে কোনো একটা বৈঠক হওয়ার পরে আমরা বিবৃতি দিচ্ছি না অফিসিয়ালি। তো ওনার যে প্রেস সেক্রেটারি আছে উনি দেয়, আমরাও গিয়ে মিডিয়াতে। আজকে যে বৈঠক হলো সেখানেও তো কথাবার্তা হচ্ছে, এবং যে বিষয়টি উঠে এসেছে যে বিএনপিকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রাধান্য দেওয়া হচ্ছে, অন্য দলগুলোকে অবজ্ঞা করা হচ্ছে। প্রাধান্য তো দিতেই হবে, যেহেতু তারা বড় স্টেক হোল্ডার এবং সবাই জানে যে নির্বাচন হলে কারা সরকার গঠন করবে। এটা তো একটা আমাদের চাহিদা আছেই দেশের মধ্যে, এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, এত ত্যাগতিতিকা এবং তাদের এত অঙ্গীকার, এবং তারা তো বলছে যে সরকার গঠন করলে তারা জাতীয় সরকার, বিএনপির সরকার হবে না, এটা তো সবসময় বলছে। এবং তারেক রহমান সাহেব প্রত্যেক বক্তৃতাই বলতেছে যে আন্দোলনে আমাদের সাথে যারা ছিল সবাইকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। তো আমরা এই বিশেষত যে দলটির কথা বলছেন ওনারা তো এত গোসা হয়ে গেছে, আজকে আলোচনা তো তারা যায় নাই। হ্যাঁ, তো এগুলো তো অশনি সংকেত। যখন একটা দেশ এগিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, সকল মানুষের মধ্যে একটা স্বস্তির পূর্বাভাস, আমি বলছি পুরোপুরি স্বস্তি না, আমরা লক্ষ্য করছি। এবং একটা রাজনৈতিক অঙ্গনে যে একটা উষ্ণতা ছিল সেটা কিন্তু ওটা স্থিতিশীল হয়ে আসছে। সুতরাং আমার মনে হয় সব দিক বিবেচনা করে জনাব তারেক রহমান এবং প্রফেসর ইউনূস দুজনকেই আমরা ধন্যবাদ জানাতে পারি। এটা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, বৃহত্তর স্বার্থে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ বলে দেবে এই বৈঠকের মধ্য দিয়ে আমরা কতটুকু অর্জন করলাম। এটা বিএনপির একক অর্জন না, এটা আবার ভুল করা হচ্ছে। আর আমি তো মনে করছি এটা জাতীয় অর্জন। সমস্ত জাতি যে পর্যায়ে চলে গেছিল, নির্বাচন নিয়ে যে একটা দুহাসা সৃষ্টি হয়েছিল, অন্তত আপাতত তো সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। আশা করি এইটাকে আর বিতর্কের মধ্যে না ফেলে আমরা পজিটিভলি সবাই এটা চিন্তা করা দরকার, রাজনৈতিক দল মত নির্বিশেষে। এবং আপনি শঙ্কা প্রকাশ করছিলেন যে এটা এক ধরনের অশনি সংকেত, সামনের দিনের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। এরা যেভাবে বিতর্কিত করার চেষ্টা করতেছে, হয়তো আলটিমেটলি পারবে না, কিন্তু তারা তো চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, একটা বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে একটা অঙ্গীকারবদ্ধ, আমরা ফ্যাসিস্ট সরকারের 15 বছরের অত্যাচার নিপীড়ন থেকে মুক্ত হয়ে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সরকারও আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। সেই জায়গায় এগুলো তো কতগুলো বাধা সৃষ্টি করা হচ্ছে। আশা করি এই বাধা তারা নিজেদের উপলব্ধি থেকেই তারা এটা বুঝবে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। মোশাররফ আহমেদ ঠাকুর, লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী। যৌথ বিবৃতি কি জামায়াতের একমাত্র আপত্তির জায়গা, নাকি অন্য কোনো বিষয় আসলে অসন্তুষ্টির জায়গা তৈরি হয়েছে? ধন্যবাদ জুই। আপনার দর্শক শ্রোতা, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী সুব্রত চৌধুরী অপর বিজ্ঞ আলোচক হিসেবে আছেন আজকে। দেখুন, আপনি যে বিষয়টা বললেন, আমি সুব্রত তার যে বক্তব্যটা রাখলেন আমি এটাকে আর রিপিট করি না। গত শুক্রবারের যে লন্ডন বৈঠক, এই বৈঠকের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা স্বস্তির ফিরে আসছে, এটা সত্য কথা। মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আছে, ব্যবসায়ীদের মধ্যে একটা অনিশ্চয়তা কিছুটা কমেছে, এটাই বিষয়। কিন্তু কেউ গুসা করবেন, রাগ করবেন। আমি আপনাকে বলি যে এই দলটা 1941 সালে গঠিত হয়, 47 সালে তারা পাকিস্তানের পক্ষে আসতে পারে নাই। বলছে যে পাকিস্তান এটা যারা চাইবে এরা মুসলমানই না। এবং ওই প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদি, তিনি 47-এর পরে আবার ইন্ডিয়া থাকেন নাই, তিনি পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে চলে গেলেন। লোক 1971-এর আগে, 71 সালের আগে, দাদারা তো আমাদের একটু সিনিয়র, দাদারা চোখে দেখেছেন। সেটা হচ্ছে যে 69-এর মুভমেন্টে ডাক বলে, ডিএসসি বলে একটা জোট ছিল, 8 দলীয় জোট। এই 8 দলীয় জোটের অংশীদার ছিল জামাত।
আপনি দেখুন 25শে মার্চ গণহত্যার পরে এই জামাত ইসলাম প্রাদেশিক সরকারে যোগ দেয়। এদের যে আমির আব্বাস আলী খান ছিলেন, ভারপ্রাপ্ত আমির, তিনি এটা শিক্ষামন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রী হয় গিয়ে। তো এখানে এরা সবসময়ই যে বাংলাদেশের মানুষের যে স্রোত, বাংলাদেশের মানুষের যে অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ, এটাকে সম্মান করতে পারে নাই। তো এরা বিপরীত রাস্তায় হেঁটেছে। 24শে আমি মনে করি ছিল সাথে। এখন যদি আমরা এই সরকারকে দেখুন, আমি এই সরকারের কট্টর সমালোচক, কিন্তু তারপরে আমরা এই সরকারের যে ল্যান্ডিং, সমাপ্তি তো হতে হবে একটা নির্বাচনের মধ্য দিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকার সমাপ্তি হবে একটা জেনুইন নির্বাচনের মাধ্যমে, এটি গণতান্ত্রিক উত্তরণের মধ্যে, গণতান্ত্রিক ট্রানজিশনের মধ্য দিয়ে এটার সমাপ্তি হবে। এই পরিসমাপ্তিতে আমাকে কিন্তু সাহায্য করতে হবে। আমরা আমাদের পার্টি থেকে বলা হচ্ছে যে আপনারা শুধু জনগণ নয়, 2টা জায়গায় বার্তা দেবেন। একটা হচ্ছে দলের কর্মীদেরকে বার্তা দেবেন, সেটা হচ্ছে আগামী নির্বাচনটা জেনুইন হতে হবে, নির্বাচনটা বিশ্বাসযোগ্য হতে হবে, নির্বাচনটা কারচুপি মুক্ত হতে হবে। এটা হলো প্রথম বার্তা। কেউ যদি মনে করেন যে দল হচ্ছে, রাজনীতি হচ্ছে লুটপাটের জায়গা, এরা আগেই দলটা ছেড়ে দেন, নিষ্ক্রিয় হয়ে যান, অন্য জায়গায় অন্য ব্যবসা বাণিজ্যে চলে যান। আর প্রশাসনকে আপনারা এই সুযোগ জানিয়ে দেন যে বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের চাঁদাবাজি, অন্য কোনো কাজ, কোনো বেআইনি কাজ না করে। যদি কেউ করে, সে আমার দলের কেউ ছিল না কখনো, এই হিসাবে আপনি অ্যাকশনটা নেবেন। তো এইখানে আমরা আপনাকে বলছি, আমরা শুক্রবারের বৈঠকের পরে, গত 13 তারিখের বৈঠকের পরে আমরা ভুল পাল্টাচ্ছি না। আমরা সরকারকে সহযোগিতা করে দিয়ে যাচ্ছিলাম। তারেক রহমানের সাথে বৈঠকের মধ্য দিয়ে কতগুলো বিষয় নিশ্চিত হয়েছে, যে সেটা হলো, আমরা আগেও বলছিলাম যে বৈঠকটি এপ্রিল মাসে সঠিক, নির্বাচনের জন্য এপ্রিল মাসটি সঠিক নয়। দাদার কাছে আমি একটা বড় পেপার দিয়েছি যে পৃথিবীতে 26টা রাষ্ট্রে, গত কয়েক বছরে 26টা রাষ্ট্রে এই ধরনের 90 সাল থেকে 26টা রাষ্ট্রে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। যারা 1 বছর 1 মাস 15 দিন, মানে 1 বছর 1.5 মাসের মধ্যে যাদের সময়সীমা ছিল, এদের এক্সিটটা হয়েছে সম্মানজনক। আর যারা 2 বছর বা ততোধিক সময় নিয়েছেন, তাদের এক্সিটটা হচ্ছে অসম্মানজনক, অপদস্থ হয়ে বিদায় নিয়েছেন। এইখানে আমি এর মধ্যে নাম বলতে পারি। আপনি দেখুন, রোমানিয়া 89-90 সালে চসেস্কোর বিদায়ের পরে 5 মাস ছিল ওদের অন্তর্বর্তীকালীন সরকার। চেকোস্লোভাকিয়া, ওদের ছিল 6 মাস। তিউনিসিয়া এই যে 11-12 সালে পরিবর্তনটা হলো, এইসব 9 মাস ছিল। ইন্দোনেশিয়া 1 বছর 2 মাস, নেপাল 1 বছর 1 মাস। এর অন্যান্য যে রাষ্ট্রগুলি, এদের ম্যাক্সিমামই যারা 2 বছর সময় নিতে গিয়েছে, এরা সবাই অপদস্থ হচ্ছে, অসম্মানজনক অবস্থায় বিদায় হচ্ছে। এই জন্য আমরা বলছিলাম যে ডক্টর ইউনূসকে আমরা সম্মান করি, যে উনি যেন স্বজন প্রীতির শিকার না হন, উনি যেন পক্ষপাত দোষে দুষ্ট না হয়ে যান, উনি যেন আসলেই বাস্তব পরিস্থিতিটা ওনাকে মনে করিয়ে দেওয়া দরকার। আমরা ওনার আপনজন। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে যে আপনজন বলে কাদাইয়া আর দুশ্মন বলে হাসাইয়া। দুশ্মন হাসিতে হাসিতে সব কিছু কাজ সেরে ফেলে, আর আপনজন যে আছে সে ভুলগুলি ধরিয়ে দেয়। আমরা ওনার ভুলগুলি ধরিয়ে দিচ্ছিলাম। তো এই জন্য আমরা বলছি যে সরকারের অতিরিক্ত সময় নেওয়া উচিত না। ডক্টর ইউনূসকে, তার যে আন্তর্জাতিক খ্যাতি আছে, সারা বিশ্বব্যাপী তার যে গ্রহণযোগ্যতা আছে, এই সরকারের পরেও তো বাংলাদেশের মানুষ ওনাকে প্রয়োজন মনে করে, যে ওনার সার্ভিসটা যেন বাংলাদেশের মানুষ ওনার সার্ভিস থেকে যেন বঞ্চিত না হয়। আমরা এই কথাগুলি ওনাকে মনে করিয়ে দিয়েছে যে আমরা এর পরেও আমরা আপনার সার্ভিস চাই, আপনার আমৃত্যু আমরা বাংলাদেশের মানুষ আপনার সার্ভিসটা চায়। আপনি এটা ভুলে যাবেন না, আপনি কোনো অবস্থাতেই ভুলে যাবেন না যে কারো উস্কানিতে আপনি এই দীর্ঘ সময় নেওয়ার যে প্ল্যানিংটা, এটা বিশ্বের সারা পৃথিবীর যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং ইতিহাস বলে দীর্ঘ সময় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো না।
তো আমি আপনাকে আজকে আপনি বলছিলেন মোশাররফ আহমেদ ঠাকুর যে প্রধান উপদেষ্টার সার্ভিস আপনারা চান, সেটি আসলে বিএনপি কিভাবে নিশ্চিত করবে? না, বিএনপি নিশ্চিত কিভাবে করবে? আপনি ধরুন যে কোনো সরকার প্রধান সরকারে কি যুক্ত হবে প্রধান উপদেষ্টা? আমি না, যুক্ত না হয়েও একজন মানুষ মহাসম্মানিত করতে পারে একজন মানুষকে গভর্নমেন্ট যে কোনো ক্রাইসিস মোমেন্টে তার পরামর্শ চাইতে পারে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে তাকে বিশেষ অনার দিয়া কোথাও পাঠাতে পারে যে কোনো আন্তর্জাতিক অঙ্গনে। তো এগুলো তো আছে পৃথিবীতে। দাদা হয়তো আরো বেশি বলতে পারবেন যে পৃথিবীতে বিভিন্ন মানুষ সরকারে না থেকেও যে কিভাবে রাষ্ট্রকে তিনি সার্ভিস দিতে পারেন। তো এই জন্য ডক্টর ইউনূসের যে পরিচয় আছে, ডক্টর ইউনূসের যে অভিজ্ঞতা আছে সারা পৃথিবীব্যাপী পরিভ্রমণের, এই অভিজ্ঞতাটা কি আগামী সরকার নিতে পারবে না? নির্বাচিত সরকার নিতে পারবে, ইভেন সরকারের বাইরে থাকলেও তিনি দিতে পারবেন। এটা হচ্ছে সদিচ্ছা। শুধুমাত্র স্বৈরাচারী যদি না হয়, কেউ যদি আত্মহমিকায় ধাম্বিকতায় যদি অন্ধ না হয়ে যায়, তাহলে সম্মানিত মানুষকে কেউ অসম্মানিত করে না। প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রপতি হবার প্রস্তাব কিংবা আলোচনা, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়াচ্ছে। এর কোনো সত্যতা আসলে আছে কিনা আমি সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, যে আলোচনায় আমরা ছিলাম, বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গন একটা গুঞ্জন আমরা দেখতে পাচ্ছি যে ভেসে বেড়াচ্ছে, সেটি হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আসলেই কি এটি গুঞ্জন, নাকি এর পেছনে কোনো সত্যতা আছে, পর্দার অন্তরালে অন্য কিছু ঘটছে? আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের যে শিক্ষা, বয়স, যোগ্যতা সব কিছু মিলিয়ে ডক্টর ইউনূস কিন্তু আমাদের টোটাল নেশনের যে রাজনৈতিক চেহারা, এটা কিন্তু পাল্টে দেওয়ার কথা ছিল। উনি পাল্টে দিতে পারতেন। এবং আমি আপনাকে বলি যে আমি যদি কোনো একটা বড় দায়িত্বে চাই, সুব্রত দাকে কিন্তু আমি একটা ধমক দিয়ে বলতে পারি না, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু দাবি নিয়ে, ওনার যে বয়স এবং সব কিছুর দাবি নিয়ে উনি কিন্তু ওনার পূর্ব পরিচয়ের যুগসূত্র নিয়ে বলতে পারেন না, এটা করতে হবে সুব্রত। বাট যেটা আপনি ধরুন ৪৫ বছর বয়সের প্রেসিডেন্ট জিয়া যেটা পারতেন না। ৪৫ বছর বয়সে একজন ৭০ বছর 70 ইয়ার্সের একজন লোককে ধমক দেওয়া যায় না, তাকে রিকোয়েস্ট করতে হয়। তো ডক্টর ইউনূসের কিন্তু এই যে বাঙালি শব্দটা হচ্ছে মুরব্বিয়ানা, অভিভাবকত্ব, গার্জিয়ানশিপ, পুরাটা যে দিতে পারতেন উনি। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলির যে ব্যবস্থাপনা, রাজনৈতিক দলগুলির যে ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রাজনৈতিক দলগুলির মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, ইনার পার্টি ডেমোক্রেসি, এই সমস্ত কিছু উনি ডেকে, আমি তো মনে করি যে গত শুক্রবার ১৩ তারিখে যে বৈঠকটি করেছেন, এটা যদি উনি গত সেপ্টেম্বর অক্টোবর মাসে করতে পারতেন, উনি ডেকে নিয়ে আসতেন, সমস্ত দায়িত্ব আমার, তারেক রহমান কামন, সমস্ত দায়িত্ব আমার, আমরা বসে বাংলাদেশের রাজনীতিকে আমরা নতুন মাত্রায় কিভাবে নিয়ে যাব, এটা উনি করতে পারতেন। তারেক রহমানকে যদি উনি তুমিও বলেন, তারেক রহমানের ইজ্জতের ঘাটতি হবে না। তারেক রহমানের ইজ্জতের তারেক রহমান যদি ওনাকে অনেক সম্মান করেন, তারেক রহমান ছোট হবেন না। তো এই যে সুযোগটা বাংলাদেশ আর 50 বছরে পাবে কিনা, এইরকম শিক্ষাগত যোগ্যতা, আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এবং বয়স, একটা পর্যায়ে মানুষ বেঁচে থাকাটাও নাকি একটা বড় সফলতা। একটা কথা আছে যে একটা বয়সের পরে মানুষ আদাব সালাম দেওয়ার জন্য যে লোক, তার যে অন্তর থেকে সালাম দেওয়ার লোক, এইটা নাকি খুঁজে পায় না। দাদাদের বয়সে এখন ওনারা আদাব সালাম দেওয়ার মতো লোক অনেক খুঁজে পাবেন না, আমরাই পাই না। আমার বাবার বয়সী কেউ আমার গ্রামে জীবিত নাই, আমার বাবার বন্ধুরা। আমি খুঁজে একজনকে বের করছি এবার, সিদ্দিক মিয়া মাস্টার, ওনাকে বের করছে খুঁজে, আমার বাবার বন্ধু। তো উনি খুব আশ্চর্য হচ্ছে। আমি বলছি যে কেন বের, আমি বলছি যে আমি আমার বাবার গন্ধ খুঁজে বেড়াচ্ছি। তো এইটা হচ্ছে অভিভাবকত্ব। ডক্টর ইউনূস তো এই কাজটা করতে পারেন নাই, 10 মাস চলে গেছে। এটা বসছেন পার্টিগুলোকে নিয়ে, আলাদা বসবেন, এইটা হচ্ছে এই যে তারেক রহমানকে নিয়ে বসছেন 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা, এটা হচ্ছে মিটিং।
এটা বসবেন, যে সবাইকে নিয়ে বসবেন, প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসবেন, যে আমি রাজনীতিতে একটা আমূল পরিবর্তন দেখতে চাই রাজনৈতিক দলগুলির ভিতরে। আমি কালকে বলি যে তারেক রহমান তাই বলছেন, যে আমাদের একটা ফোরামে বলছেন যে আমি পুরো বাংলাদেশে যে আমি দেখতে চাই, কেউ যেন না বলে হাসিনা এটা করেছে 100 ভাগ, আমি 80 ভাগ করবো, আমার জন্য জায়েজ। হাসিনার কোনো উদাহরণ স্ট্যান্ডার্ড হিসাবে আমার কাছে বিবেচিত না, এইটা উনি বলছেন। এই যে তারেক রহমানের যে নতুন উপলব্ধি বোধোদয়, আমি মনে করি প্রধান উপদেষ্টা বৈঠকের সাথে তো ওনার কিছুটা হলো কাজ করেছে। এটা উনি সেপ্টেম্বর মাসে করতে পারতেন, অক্টোবর মাসে করতে পারতেন, আপনি দেখতেন রাজনীতির, বাংলাদেশের রাজনীতির চেহারা চেঞ্জ হয়ে যেত। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসেই কি বিএনপি সরকারের প্রতি নমনীয় আচরণ করছে? না না না, এটা একেবারেই না। বিষয়টা হচ্ছে সরকার দ্বারা পরিচালিত করতেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা, সারা দেশ এবং বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। তার প্রতিটা আচরণ, তার প্রতিটা বক্তব্য, এবং তিনি জাতির উদ্দেশ্যে যেসব ভাষণ টাষণ দেন, এগুলো অনেক সময় কনফিউশন সৃষ্টি করে। সর্বশেষ ভাষণ যেটা দিয়েছে এপ্রিলের প্রথমার্ধে, তাতে করে অনেক ধরনের সংকট সৃষ্টি হয়েছে। উনি একটা বলেছেন যে ব্যবসায়ীদের মধ্যে হতাশা, বৈদেশিক পুঁজি আসছে না, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু সর্বশেষ বৈঠকের পরে কিন্তু সারা জাতি কিন্তু স্তব্ধ হয়ে গেছে, কারণ নিঃশব্দ অবস্থার মধ্যে একটা শান্তি বিরাজ করছে, এবং সব জায়গায় একটা উৎসাহিত হয়েছে সবাই, প্রশাসনে, ব্যবসা বাণিজ্যে এবং আন্তর্জাতিক মহলও। সুতরাং এইটাকে তো আমি মনে করি এটা একটা আমাদের জন্য বিরাট অর্জন। সুতরাং আপনি জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই, এবং বিএনপি সহ আমরা যে 31 দফা দিয়েছি, এই সংস্কার তো এই সরকার চিন্তাও করে নাই যখন আমরা দিয়েছি, না আজ থেকে 2 বছর আগে। তা আমাদের 31 দফা পরে দেখেন, আপনারা যে ঐক্যমতের মধ্যে এইসব আলোচনাদের করছেন, আমরা যেটা বলেছি, বিএনপি যেটা বলেছে, তারেক রহমান সাহেব যেটা বলেছে, সেগুলো নিয়েই আমরা এখন ঘুরে ফিরে ঐক্যমতের মধ্যে আলোচনা করছি। ফাইন, সবাই মিলেই আমরা এখন করছি। তো এখন একটা বাস্তব অবস্থা হচ্ছে, প্রধান উপদেষ্টাকে আরেকটু কঠিন এবং কঠোর অবস্থানে যেতে হবে। এই যে এনসিপি নামক যে দলটি আসছে, তারা যেসব কর্মকাণ্ড শুরু করেছে, এটা আগামী দিনে তো আমাদের পথে পথে তো এরা অনেক বিপদ সৃষ্টি করবে। কথা নাই বার্তা নাই, আপনি নির্বাচন কমিশন ঘেরাও করে বললেন এরা সব বিএনপিপন্থী। আরে ভাই, তোমাদের এখন এগুলো বলার বয়স হয়েছে, সময় হয়েছে? তুমি তো পুরা রাষ্ট্রটাকে একটা বিতর্কের মধ্যে ফেলে দিলা। এটা তো তোমাদের জুলাই অভ্যুত্থানের পরেই তো এটা হয়েছে, তাই না? আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করিনি, এবং তারা ভালো কাজ করতেছে। এবং লন্ডন বৈঠকের পরেও কিন্তু এনসিপি প্রতিক্রিয়ায় বলেছে যে একটি দলের সাথে আলোচনায় নির্বাচনের তারিখ হতে পারে না। গোসা হয়েছে আর কি। এখন ওনারা যখন গিয়ে কথা বলে, আমরা কি এটা না করেছি, উনি পদত্যাগ করবেন, এই কথাটা তো নাহিদ সাহেব এসে বললো। এখন নাহিদ সাহেবকে কি উনি বলেছে যে তুমি এটা গিয়ে প্রচার করে দাও? তো এইরকম তো অনেক ধরনের বক্তব্য তাদের মাধ্যমে আমরা পাচ্ছি, এবং তারা সরকারের সাথে দহরম মহরম এখন কিংস পার্টি হিসাবে তারা অলরেডি তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এগুলো নিয়ে আমরা খুব মাথা ঘামাচ্ছি না। আমাদের কথা হচ্ছে ইউনূস সাহেব তার যে লক্ষ্যটা স্থির করেছে, সেই লক্ষ্যে তাকে অগ্রসর হতে হবে, এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এটা আমাদের অঙ্গীকার। এটা ইউনূস সাহেবের একার অঙ্গীকার না, এটা আমাদের জাতির অঙ্গীকার। এই দেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারে না। 3টা নির্বাচন তো আসলে কি কি চ্যালেঞ্জ থাকছে সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোশাররফ আহমেদ ঠাকুর, লন্ডন বৈঠকের পর বিএনপিকে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে, তারেক রহমানের দলের প্রতি কি বার্তা? না, আমরা নির্বাচনের প্রস্তুতি আমরা সারা বছরই রাখি, বাট আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কোনো প্রচার কেউই শুরু করছেন না। আপনি দেখবেন একটা গ্রামে ছোটবেলা, এখন হয় কিনা জানি না, আগে একটা বিস্কুট দৌড় হতো। কি হতো? বিস্কুট দৌড়। ও আচ্ছা। একটা দৌড়ে একটা বাঁশের মধ্যে অনেকগুলো বিস্কিট, মানে যতজন প্রতিযোগী এতটা বিস্কিট, তো একজন হাত বেঁধে, পেছনে হাত বেঁধে লাইন ক্রস করে লাইন দিয়ে দেওয়া হতো, যে ওই বিস্কিট
কামড় দিয়া যে আগে আসবে এই লাইন পর্যন্ত, এটা হলো খেলাটা বিস্কিট দৌড়। তো আমাদের সময়টা ছিল, দাদাদের সময় ছিল কিনা জানি না। তো এখন আমি যদি বাঁশিতে ফু দেওয়ার আগেই আমি বিস্কুটের কাছে গিয়ে দাঁড়ায় থাকি, তাহলে কি খেলাটা হলো? তো আমরা বলছি যে নির্বাচনের শিডিউল ঘোষণার পরে, আমরা প্রার্থী মনোনয়ন দেব। কথাটা ক্লিয়ার বুঝবেন। ইলেকশন শিডিউল যখন নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে, তখন আমরা প্রার্থীদের ইন্টারভিউ নেব, মনোনয়ন দেব। মনোনয়ন দেওয়ার পরে ইলেকশন শিডিউল অনুযায়ী প্রার্থীরা মাঠে যাবেন। আমরা তার আগে পার্টি থেকে কাউকে বলা হয় নাই আপনি এলাকায় যান, কাজ করেন। এদের প্রত্যেককে বলা হচ্ছে, আমাদের পার্টির সবাইকে বলা হচ্ছে যে খেয়াল রাখবেন কোনো এলাকায় যেন কোনো শামীম ওসমান তৈরি না হয়। খেয়াল রাখবেন লক্ষ্মীপুরের যে তাহের, যে আমাদের অ্যাডভোকেট নুরুল ইসলামকে দিনে দুপুরে কুপিয়ে টুকরা টুকরা করে যে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়েছিল, ওই রকম লক্ষ্মীপুরের তাহের যেন তৈরি না হয়, জয়নাল হাজারি যেন তৈরি না হয়। আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে এইটা। আমরা কোনো দাঁড়ানো শামীম ওসমান, ফেনীর জয়নাল হাজারি অথবা নিজাম হাজারি এবং লক্ষ্মীপুরের তাহের আমরা এগুলো তৈরি করব না। বিএনপি কোন বিষয়গুলো অগ্রাধিকারে রাখবে? আমরা অগ্রাধিকারে রাখবো জনগণ। যেমন দাদা হচ্ছেন এখানে লয়ার, আমি খুব সমীহ করি ওনাকে। ৭-১ অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রের মালিক জনগণ। অল পাওয়ার বিলংস টু পিপল। তো এইটা যদি হয়, আমরা এটা বিশ্বাস করি, আমরা এই বিশ্বাসটাকে 5 বছরে একদিন জনগণের মালিক, জনগণ ক্ষমতার মালিক, এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি প্রতিদিন জনগণ মালিক, ক্ষমতার মালিকটা প্রতিদিন জনগণ। যদি আমরা জনগণের মালিকানাটা চর্চার একটা ক্ষেত্র তৈরি করতে চাই, একটা চর্চার একটা মাঠ তৈরি করতে চাই, জনগণ যেন প্রতিদিন তার মালিকানা ক্লেইম করতে পারে, জনগণ যেন তার প্রতিদিন মালিকানা ক্লেইম করে বলতে পারে উমুক হচ্ছে দুর্নীতিবাজ, ওর বিরুদ্ধে ব্যবস্থা নিন। ইংল্যান্ডের মতো যেমন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিন্তু এখন প্রমাণিত হয় নাই, বাট সে কিন্তু রিমুভ বা রিজাইন করতে হচ্ছে। বাংলাদেশে আমরা চাই যে এইরকম একটা সরকার, জনগণের সরকার, যে জনগণ যখন বলবে যে এই লোকটা দুর্নীতিবাজ, তাকে রিমুভ করা হবে বা তিনি রিজাইন করবেন। আপনি আজকে দেখুন, আজ পর্যন্ত 10 মাসে প্রথমেই কথা ছিল না যে অ্যাডভাইজাররা তাদের দিবেন, সম্পত্তির হিসাব দিবেন, দিছে 10 মাসে ডক্টর ইউনূস। আপনার কিসের ভয়? আপনি কাকে ভয় করেন? বিএনপি বিশাল পার্টি আপনার সাথে আছে, সবাই আছে জনগণ, আপনি নেন না কেন? আপনি বলেন যে সম্পত্তি হিসাব দিব না, গেট আউট, গেট লস্ট, বলেন না কেন? আমরা ডক্টর ইউনূসের সমালোচনা এই জায়গায় করি। আমরা ডক্টর ইউনূসের সমালোচনা করি তার আত্মীয় স্বজন যখন শুনি গিয়া কেউ উমুক মন্ত্রণালয়ে ফোন করে বলেছে এই 50 লাখ টাকার কাজ 1 কোটি টাকায় দিতে হবে, এইটার জন্য আমরা কথা বলি। এর অর্থ আমরা ডক্টর ইউনূসকে ভালোবাসি না, এটা নয়, ঠিক নয়। আমরা ডক্টর ইউনূসকে ভালোবাসি। জি, ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিগত সময়ে আমরা যেমনটি দেখেছি যে রাজনীতিবিদদের হাতে রাজনীতির নিয়ন্ত্রণ ছিল না, সেটি ছিল ব্যবসায়ীদের দখলে। এবং জাতীয় সংসদে আমরা দেখেছি 70% যদি বলি যে অংশগ্রহণ আমরা দেখেছি ব্যবসায়ীদের ছিল। এবার কি সে জায়গা থেকে আমরা পরিবর্তন আনতে পারবো কিনা? অবশ্যই। অতীতে যা দেখেছেন গত 15 বছরে, সেটা আর ফিরে আসবে না। আমরা নতুন বাংলাদেশে সবকিছু নতুনভাবে চিন্তা ভাবনা করছি এবং আমাদের দলগুলো সংস্কারের মধ্যে আছে, বিএনপি সহ। হ্যাঁ, আমরা চাইব যে ফ্যাসিস্ট যেভাবে তৈরি হয়েছে সেটা যেন ভবিষ্যতে বাংলাদেশে না হয়। সেটা সাংবিধানিকভাবে হোক, প্রশাসনিকভাবে হোক, বিচার বিভাগের সব জায়গায় আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব। কিন্তু শেখ হাসিনা যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছে, তিনি তো উর্দি পড়ে এসে স্বৈরাচার হয়ে ওঠেননি। গণতন্ত্রের মোড়কে যাত্রা শুরু করে তিনি স্বৈরাচার হয়ে উঠেছেন। সেই স্বৈরাচারের পুনরুত্থান আমরা কিভাবে ঠেকাবো? কারণে উনি তো ওয়ান ম্যান শো করেছে। ভবিষ্যতে বাংলাদেশে এরকম ওয়ান ম্যান শো হবে না। সকলের, উনি যেটা বলেছেন, সমস্ত বাংলাদেশের মানুষ মনে করবে এই রাষ্ট্রটা আমাদের এবং প্রত্যেকটা জায়গায় তাদের অংশীদারিত্ব থাকবে। আমরা সেভাবে রাষ্ট্রটাকে ডেভেলপ করতে চাই। আমরা যাত্রাটা শুরু করি। উনি বলেছেন যে একটা বিরাট সুযোগ, এবং ইউনূস সাহেব এই সুযোগটা আরও উন্মোচিত করুক, আমাদেরকে সামনে দিয়ে। উনি তো শুরু করতে পারবে, উনি তো শেষ করতে পারবে, শেষ করবে রাজনৈতিক দলগুলো। সুতরাং উনি এখন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েছে
একটা আলাপ আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। আমার মনে হয় আমাদেরও একটা পরিবর্তনের হাওয়া আমাদের নিজেদের মধ্যেই কিন্তু আসছে। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় বলা হয় যে আমাদের রাজনীতির সমীকরণ আর নির্বাচনের সমীকরণটা এক না। নির্বাচন বাংলাদেশে বিশাল ব্যয়বহুল ব্যাপার একটা, এবং সেখানে বলা হয় যে সেখানে সামর্থ্যবানদের অগ্রাধিকার দেওয়া হয়। আসলে নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার যে এটা আছে, কমিশন আছে, তারা তো অনেকগুলো প্রস্তাব দিয়েছে। সেগুলো যদি কার্যকরী হয় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন এবং কম টাকা খরচ করে যে নির্বাচন করা যায়, সেগুলো অনেক পদ্ধতি আছে। আমরা কেন পুরানো আমলের ধাঁচে নির্বাচন করবো? আমরা ত্যাগীরা মূল্যায়ন পাবে কি মোশাররফ হোসেন ঠাকুর? ত্যাগীরা মূল্যায়ন পায়, দল অবশ্যই এটা নজর দেবে। তবে বিপ্লবোত্তর পরিস্থিতিতে, যে কোনো গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে একটা চরমপন্থার, একটা বিশৃঙ্খলা নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়। আপনি ফরাসি বিপ্লবের পরে দেখবেন চরমপন্থার উত্থান ঘটল। আমরা খুব চেষ্টা করছি যে এই চরমপন্থার উত্থান কোনো নামেই যেন, এটা মব সন্ত্রাসের নামে হোক, যে কোনো নামে হোক, ধর্মীয় উগ্রবাদের নামে হোক, মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।